নমস্কার, আমি ডক্টর অনির্বাণ চক্রবর্তী। আজকে আমরা আলোচনা করব কোষ্ঠকাঠিন্য নিয়ে। এমন কোনো পেশেন্ট বোধহয় আমাকে দেখায় না যার কোষ্ঠকাঠিন্যের প্রবলেম নেই। সুতরাং এটা একটা খুব কমন প্রবলেম। তো আমাদের ফার্স্টে বুঝতে হবে যে এই প্রবলেমটা আমরা কিভাবে ডিফাইন করি, মানে কাকে আমরা কোষ্ঠকাঠিন্য অ্যাকচুয়ালি বলি। তারপরে আমরা একটু চেষ্টা করবো কথাবার্তা বলতে যে কোষ্ঠকাঠিন্য ব্যাপারটা কতটা সিরিয়াস, এটাকে ভালো করে ট্রিটমেন্ট না করলে কি কি প্রবলেম হতে পারে। তারপরে আমরা চেষ্টা করব জানার যে কোষ্ঠকাঠিন্য কেন হয়, এবং তারপরে আমরা জানার চেষ্টা করবো যে কি কি আপনারা করতে পারেন যাতে ওষুধের সাহায্য না নিয়ে কোষ্ঠকাঠিন্যটাকে ম্যানেজ করতে পারেন। তাহলে ফার্স্টে আমরা কথা বলি কোষ্ঠকাঠিন্য কাকে বলে। এবার কোষ্ঠকাঠিন্য জেনারেলি ডিফাইন করা হয় যদি কারোর সপ্তাহে 3 বার বাউল মুভমেন্ট না হয়, মানে সে মল ত্যাগ না করে সপ্তাহে 3 বার মিনিমাম, তাহলে তাকে কোষ্ঠকাঠিন্য জেনারেলি বলা হয়। তার সাথে ব্রিস্টল স্টুল চার্ট বলে একটা ব্যাপার আছে যেটা আমরা ইংল্যান্ডে ইউজ করি। সেখানে 1 থেকে 7 এই 7 রকম স্টুলের ক্যাটাগরি বলা হয়েছে। আপনারা গুগল করলে পেয়ে যাবেন ব্রিস্টল স্টুল চার্ট। তাতে যদি আপনার টাইপ 1, টাইপ 2 বা টাইপ 3 স্টুল হয়, সেগুলো কোষ্ঠকাঠিন্য ক্যাটাগরির মধ্যে পড়ে। টাইপ 1, টাইপ 2 ডেফিনেটলি কোষ্ঠকাঠিন্য। তাহলে এটা জেনে আপনাকে জানতে হবে যে সত্যি আপনি কোষ্ঠকাঠিন্যে ভুগছেন কিনা, ব্রিস্টল স্টুল চার্টটা কেমন হচ্ছে এবং আপনার কতবার আপনি মলত্যাগ করছেন। যদি কোষ্ঠকাঠিন্য থাকে তাহলে এটাকে কিন্তু অবহেলা করার না। প্রথম কথা হচ্ছে কোষ্ঠকাঠিন্য এটা হচ্ছে একটা জেনারেল সাইন অফ পুয়ার হেলথ। যদি আপনার হেলথ ভালো থাকে তাহলে জেনারেলি আপনি ঠিকঠাক সময় ঠিকঠাকভাবে মলত্যাগ করবেন, ঠিকঠাক সময় আপনার খিদে পাবে, ঠিকঠাক সময় আপনি ঘুমাবেন। যদি এগুলো না হয় তাহলে আপনার শরীরে কিন্তু সিস্টেমটা একটু গন্ডগোল করছে, তাহলে ব্যাপারটাকে কেয়ারফুলি নিতে হবে। যদি কোষ্ঠকাঠিন্যটাকে আপনি কেয়ারফুলি না নেন তাহলে এর থেকে কিছু কিছু প্রবলেম হয়। যেমন এমনি একটু গ্যাস, কনস্টিপেশন থেকে গ্যাস একটু হবেই, সেটা আমি বাদ দিলাম, সেটা তো একটা জেনারেল ডিসকাউন্ট। বাট প্রবলেম যেটা সিরিয়াস হতে পারে সেটা হচ্ছে অ্যানাল ফিশার হতে পারে, রিয়েলি অ্যানাল ফিস্টুলা হতে পারে, বাট পাইলস এটা খুব কমনলি হয়। তাহলে পাইলস বা হেমোরয়েডস এবং অ্যানাল ফিশার এইগুলো কিন্তু কনস্টিপেশন থেকে খুব ইজিলি হয়। সিরিয়াস কেসে বয়স্ক লোকদের ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হতে পারে, সেটা অ্যাকিউট অ্যাবডোমেন বলে, তার থেকে কিন্তু ডেথও হতে পারে। ব্যাপারটা কিন্তু সিরিয়াস, স্পেশালি এলডারলি পেশেন্টের জন্য। আর যদি আপনারা কোষ্ঠকাঠিন্যটাকে কেয়ারফুলি না ডিল করেন, লং স্ট্যান্ডিং কনস্টিপেশন থেকে রেকটাল ক্যান্সার হওয়ার চান্স বেড়ে যায়। তাহলে আমাদের বুঝতে হবে যে কোনগুলো রেড ফ্ল্যাগ, মানে কোনগুলো হলে কনস্টিপেশনটা শুধু কনস্টিপেশন নয়, এর সাথে অন্যান্য একটা খুব সিরিয়াস ডিজিজেরও চান্স থেকে থাকছে। সেটা হচ্ছে যদি আপনার স্টুলের সাথে ব্লাড বেরোয়, যদি আপনার ওয়েট লস হয়, যদি আপনার খিদে কমে যায়, যদি আপনার খুব সিভিয়ার অ্যানিমিয়া হয়, তাহলে কিন্তু ব্যাপারটাকে ইগনোর না করে অবশ্যই ডাক্তার দেখাবেন, কিছু ফার্দার টেস্ট করতে হবে। ঠিক আছে, এখন আমরা একটু কথা বলি যে কোষ্ঠকাঠিন্য আপনার যদি হয় তাহলে প্রবলেমটা কি। প্রবলেম হচ্ছে এই যে আমাদের গাটে অনেক ব্যাকটেরিয়া আছে। আমাদের বডিতে যে কটা সেল আছে তার থেকে আমাদের গাটে ব্যাকটেরিয়া অনেক বেশি। সুতরাং গাটের ব্যাকটেরিয়ার হেলথ মেনটেন করাটা খুব দরকার। এটা একটা খুব হট টপিক রিসার্চের। আমেরিকাতে, ইংল্যান্ডে এটা নিয়ে প্রচুর রিসার্চ হচ্ছে। গাট মাইক্রোবায়োটা বলে, এটাকে অনেকে বলে সেকেন্ড ব্রেন, যে এটা আমাদের বডিকে কন্ট্রোল করছে। যদি আপনার গাট মাইক্রোবায়োটা হেলদি থাকে তাহলে আপনার অনেক রোগই হবে না। ধরুন মেটাবলিক সিনড্রোম, টাইপ 2 ডায়াবেটিস, ওবিসিটি, ইনসুলিন রেজিস্ট্যান্স, এইসব জিনিসগুলো অনেকেই বলছে গাট মাইক্রোবায়োটা থেকে হচ্ছে। বেশি ইনফ্ল্যামেশন, এবং ইনফ্ল্যামেশন থেকে যে রোগগুলো হয়, বিভিন্ন ধরনের ক্যান্সার, অটো ইমিউন ডিজিজ, এইগুলো অনেকে বলছে গাট মাইক্রোবায়োটা থেকে হচ্ছে। তাহলে গাট মাইক্রোবায়োটাকে আমাদের হেলদি রাখতে হবে। তাহলে যদি আমাদের গাট হেলদি থাকে, ব্যাকটেরিয়াগুলো খুশি এবং আমরাও হেলদি থাকবো। তাহলে কি কি করলে আপনার গাট মাইক্রোবায়োটা ভালো থাকবে, আপনারও কনস্টিপেশন হবে না? মেইন জিনিস হচ্ছে আপনার ওই ব্যাকটেরিয়াদের খুশি রাখতে হবে। ব্যাকটেরিয়াদের খুশি রাখার জন্য ব্যাকটেরিয়াদের তাদের পছন্দের খাবার দিতে হবে। তাদের পছন্দের খাবার হচ্ছে ফাইবার। ফাইবার মানে যদি কোনো সবজি বা যদি কোনো ফল আপনি নিংড়ান, যে ছিবড়েটা থাকছে ওই, বা অনেকে আঁশ বলে, ওই ছিবড়ে বা আঁশটাই হচ্ছে ফাইবার। তাহলে বেশি করে ভেজিটেবলস খেতে হবে আর বেশি করে ফ্রুটস খেতে হবে। এবার যারা ডায়াবেটিক তারা মিষ্টি ফল অবভিয়াসলি বুঝে শুনে খাবেন, কিন্তু বেশি করে ফ্রুটস অ্যান্ড ফাইবার
আর খোসা শুদ্ধ ফল খেলে ভালো, খোসা শুদ্ধ বাদাম, খোসা শুদ্ধ ডাল, খোসা শুদ্ধ চাল মানে যেটা ব্রাউন রাইস, খোসা শুদ্ধ আটা ধরুন মানে ব্রাউন আটা, যত এরকম ফাইবারওয়ালা জিনিস খাবেন খোসা শুদ্ধ জিনিস তত ভালো। তাহলে এই ফাইবারগুলো গাট মাইক্রোবায়োটাকে হ্যাপি রাখে। সেকেন্ড হচ্ছে জল। আপনাকে প্রচুর পরিমাণে জল খেতে হবে। আমাদের গরমের দেশ, মিনিমাম 3 থেকে 4 লিটার জল। যদি না আপনার কিডনির রোগ বা হার্ট ফেলিয়ার জাতীয় রোগ থাকে, স্পেসিফিক্যালি আপনাকে ডাক্তার বারণ করে থাকলে অবভিয়াসলি সেটা কম খাবেন, লিমিট করে, যেরকম ডাক্তার বলেছে। আদারওয়াইজ জলটা বেশি খাওয়ার চেষ্টা করবেন। সকালে উঠে যদি আপনি বেশ বেশি করে জল খেয়ে নেন খাটে শুয়ে শুয়ে, এবং যদি একটুখানি আমি যেটা পরে বলবো এক্সারসাইজ করে নেন, তাহলে দেখবেন বিছানা থেকে উঠেই কিন্তু আপনার মল ত্যাগ করার বেগ আসতেই পারে। জল খেলে গ্যাস্ট্রোকোলিক রিফ্লেক্স বলে একটা জিনিস হয়, যে পেটে যে জলটা পড়লো অমনি আমাদের কোলনে একটু চাপ পড়তে পারে। অনেকের হয় সকালবেলা কফি বা চা খেলেও এটা হয়, সুতরাং এটাও খেতে পারেন, অসুবিধা নেই। কিন্তু জল এনাফ খেতে হবে। কফি বা চা খেলে যদি আপনার উপকার হয় খেতেই পারেন। এক রকমের খাবার আছে যেটাকে ফডম্যাপ ডায়েট বলে, FODMAP, একটু দেখে নেবেন। অনেকের এই জাতীয় খাবার খেলে একটু প্রবলেম হয়, তারা তাহলে এটাকে অ্যাভয়েড করতে, যদিও এটাতে ফাইবার বেশি, ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা উপকার হয়। যদি আপনার স্পেসিফিক্যালি ফডম্যাপ ডায়েটে গ্যাস অম্বল বেশি হয়, অম্বল না গ্যাস বেশি হয়, তাহলে এটা অ্যাভয়েড করবো। এছাড়া 2 রকম খাবার আছে, প্রিবায়োটিক আর প্রোবায়োটিক। প্রিবায়োটিক মানে মনে করুন কলা, অনেকের কলা খেলে ভালো মলত্যাগ হয়। আর প্রোবায়োটিক মানে হচ্ছে দই জাতীয় খাবার, যেটা একটু ফার্মেন্টেড প্রোডাক্ট। আমাদের দেশে খালি দইটাই পাওয়া যায়। এইগুলো খেলে দেখবেন আপনার গাট মাইক্রোবায়োটা হ্যাপি আছে এবং আপনারও স্টুল ঠিক রেগুলারলি হচ্ছে। বেশ, খাওয়ার ব্যাপারে আরেকটা কথা হচ্ছে যে ডিনার করেই শুতে গেলে হবে না, ডিনারটা একটু আগে আগে করবেন। এই ব্যাপারে আমি আরেকটা ভিডিও করেছি, আমার স্লিপ সংক্রান্ত ভিডিও, যেটাতে ঘুমটা ভালো হবে। যদি ডিনারটা অ্যাটলিস্ট 3 ঘন্টা আগে করেন শুতে যাওয়ার, তাহলে দেখবেন উপকার হবে। আর খাবার সময় একটু আস্তে আস্তে চিবিয়ে চিবিয়ে যদি খান, খাবারটার ডাইজেশনটা ভালো হবে, মল ত্যাগ করতে সুবিধা হবে। বডির পক্ষে ডাইজেশনে যদি উপকার হয়, তাহলে স্টুল ফর্মেশনেও উপকার হবে। কারণ স্টুল তৈরি হয় ফাইবার থেকে, জল থেকে, আর আনডাইজেস্টেড ফুড ম্যাটেরিয়াল থেকে। তাহলে যেটা ডাইজেস্ট হওয়ার হবে, যেটা হবে না সেটা স্টুল ফর্মে পেরিয়ে যায়। বেশ, এবার আপনি আর কি করতে পারেন যেটা করলে আপনার কনস্টিপেশনটা কমবে, সেটা হচ্ছে এক্সারসাইজ। দেখবেন যারা বয়স্ক মানুষ যারা বিছানায় শুয়ে থাকে, তাদের সারাক্ষণ কনস্টিপেশনে তারা বিকজ তাদের কোনো এক্সারসাইজ নেই। যারা ধরুন ইয়াং লোক, যাদের জল কম খায়, জাঙ্ক ফুড বেশি খায়, ফাইবার জাতীয় ফুড কম খায় এবং এক্সারসাইজ কম করে, তাদেরও দেখবেন কনস্টিপেশনের প্রবলেম আছে। তাহলে কনস্টিপেশন কমাতে গেলে এক্সারসাইজ করতেই হবে। যত এক্সারসাইজ করবেন তত আপনার লার্জ গাট অ্যাক্টিভেটেড হবে, তত ভালো। এবার একটা এক্সারসাইজের নাম বলছি, যেটা যে কোনো মানুষ খাটে শুয়ে শুয়েও করতে পারে, যেটাকে বলে পবন মুক্তাসন। এটাকে ইংরেজিতে বলে নি হাগ। এটা যদি আপনি একটু দেখে নেবেন, এটা যদি করেন ডেফিনেটলি আপনার উপকার হবে। যেটা আমি বলছিলাম, যদি সকালে উঠে বেশ বেশি করে জল খেয়ে নেন, পারলে 1 লিটার জল খেয়ে নেন এবং একটু পবন মুক্তাসন করেন, তাহলে দেখবেন আপনার খুব তাড়াতাড়ি সকাল সকাল আপনার টয়লেট ক্লিয়ারলি হয়ে যাচ্ছে। এটা একটা খুব ভালো হ্যাবিট। চেষ্টা করবেন এই হ্যাবিটটাকে ইনকর্পোরেট করার জন্য ডে টু ডে লাইফে। বেশ, তাহলে এক্সারসাইজ না করলে কনস্টিপেশনটা কন্ট্রোল করা খুব ডিফিকাল্ট। আচ্ছা, এবার আপনাকে ভাবতে হবে আর কি হতে পারে কনস্টিপেশনের কারণ। সেটা হচ্ছে কমন কারণ হচ্ছে কোনো রোগ যদি আপনার থাকে, যেমন ধরুন ডায়াবেটিস। যদি বহুদিন ধরে ডায়াবেটিস থাকে, তাহলে ডায়াবেটিস আপনি জানেন যে নার্ভের ড্যামেজ করে। আমাদের গাটে যে নার্ভ যায় সেটাতেও প্রবলেম হতে পারে, যেটাকে ডায়াবেটিক গ্যাস্ট্রোপ্যারেসিস বলে। তাহলে আপনাকে ডায়াবেটিসের সাথে কথা বলতে হবে, স্পেসিফিক এর ট্রিটমেন্ট আছে। 2 নম্বর হচ্ছে হাইপোথাইরয়েড, যারা তাদেরও কনস্টিপেশন হতে পারে। তাহলে কিছু কিছু রোগ থাকলে কনস্টিপেশন থাকতে পারে, সেটা ডাক্তারের সাথে পরামর্শ করবে। এবার আসা যাক ওষুধ। অনেক ওষুধেই কিন্তু কনস্টিপেশন হয়, এমন ওষুধ প্রায় নেই যার কনস্টিপেশন হয় না। বাট কমন ওষুধ যাতে কনস্টিপেশন হয় সেটা হচ্ছে আয়রন সাপ্লিমেন্ট, যেটা আমরা খুব কমনলি ইউজ করি। যদি কনস্টিপেশনের প্রবলেম হয়, ডাক্তারকে বলবেন IV আয়রন আজকাল খুব ইজিলি অ্যাভেলেবল, ওটাতে এই প্রবলেমটা হয় না। সেকেন্ড, ক্যালসিয়াম চ্যানেল ব্লকার গ্রুপের ওষুধ আছে, অ্যামলোডিপিন টাইপের, যেটা হাইপারটেনশন ইউজ করা হয়, ওর থেকে কনস্টিপেশন হতে পারে। কিছু কিছু অ্যানালজেসিক আছে, ব্যথার ওষুধ, স্পেশালি ওপিওয়েড গ্রুপ, তার থেকে হতে পারে। কিছু কিছু অ্যান্টিসাইকোটিক আছে, কিছু কিছু অ্যান্টিকোলিনার্জিক আছে, কিন্তু নার্ভের ওষুধ,
বাট নার্ভের ওষুধ খেলে জেনারেলি জেনে রাখুন কনস্টিপেশন হতে পারে, আপনার জিভও শুকিয়ে যেতে পারে। সুতরাং জল বেশি করে খান, তাহলে সাইড এফেক্টগুলো কমে যাবে। বেশ, এবার লাস্ট কয়েকটা জিনিস একটু বলে নিই। সেটা হচ্ছে যে কোন পশ্চারে আপনি যদি স্টুল পাস করতে যান আপনার জন্য ভালো। এবার এটা আনফর্চুনেটলি ইন্ডিয়ানদের খুব ভালো একটা সিস্টেম ছিল, যেটাকে আমরা বলি স্কোয়াটিং, মানে এই যে ইন্ডিয়ান স্টাইল অফ টয়লেট, যেখানে মাটিতে বসে আপনি স্টুল পাস করবেন, এটা কিন্তু খুব ভালো সিস্টেম ছিল। আনফর্চুনেটলি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্সে আমরা এই সিস্টেমটা প্রায় তুলেই দিয়েছি, এখন তো এটা পাওয়াই যায় না। কিন্তু স্কোয়াটিং হচ্ছে আমাদের ন্যাচারাল পশ্চার। বাই দ্য ওয়ে, যদি আপনি স্কোয়াটিং করতে না পারেন তাহলে বুঝতে হবে আপনার ওই মিনিমাম ফিটনেসটুকু নেই। সুতরাং স্কোয়াটিং করাটা একটা ভালো ফিটনেসের সাইন। স্কোয়াটিং করলে আপনার পশ্চারটা আইডিয়াল হবে স্টুল পাস করার জন্য, এটাই আমাদের ন্যাচারাল ওয়ে অফ ডুইং ইট। সুতরাং যদি পারেন তো ইন্ডিয়ান টয়লেট ইউজ করবেন, যেটা এখন প্র্যাকটিক্যালি প্রায় ইম্পসিবল। তাহলে যেটা করতে পারেন যে পায়ের তলায় একটা টুল রেখে দিতে পারেন, যাতে পাটা একটু বেন্ড হয়, তাহলে অনেকটা স্কোয়াটিং এর মতো পশ্চার হবে, সেটাতে একটু উপকার হবে। কিন্তু আনফর্চুনেটলি এটা একটা ওয়েস্টার্ন সিভিলাইজেশনের, আপনি যদি বলেন যে অপকারী দিক আমাদের দিকে, যে আমরা এখন ওয়েস্টার্ন কমোডি মেনলি ইউজ করি। আর একটা কথা হচ্ছে, যদি আপনার প্রেশার আসে টয়লেটে যাওয়ার, তাহলে চেষ্টা করবেন সেটাকে ধরে না রাখার, যদি পসিবল হয়, কারণ সেটা করতে করতেও কিন্তু ক্রনিক কনস্টিপেশন ডেভেলপ করতে পারে। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা হলে কনস্টিপেশন প্রবলেম বাড়তে পারে, সেটা হচ্ছে স্ট্রেস। যদি আপনি স্ট্রেস বেশি করেন তাহলে অনেক ক্ষেত্রে একটা ইরিটেবল বাউল সিনড্রোম বলে একটা রোগ হয়, যেটা কনস্টিপেশন টাইপও হয়, আবার ডায়রিয়া টাইপের হয়। তাহলে যদি আপনি ভাবেন যে স্ট্রেস আপনার খুব বেশি, তার থেকে কিন্তু কনস্টিপেশন হতে পারে। স্ট্রেস কমানোর জন্য আমার একটা ভিডিও আছে, আপনি চেষ্টা করবেন ওই ভিডিওটা দেখে ওই রুলগুলো ফলো করতে, যাতে স্ট্রেসটা কম থাকে। বাট এটা আপনাকে মাথায় রাখতে হবে যে স্ট্রেস একটা কারণ হতে পারে। তাহলে ইন সামারি আমি যেটা বললাম যে কনস্টিপেশন কাকে বলে, কনস্টিপেশন হলে কি কি প্রবলেম হতে পারে, ব্যাপারটাকে একদমই ক্যাজুয়ালি নেবেন না। কনস্টিপেশন হলে আপনি কি কি করতে পারেন যাতে আপনাকে ওষুধের সাহায্য না নিতে হয়, আর এগুলো করেও যদি আপনার ইমপ্রুভমেন্ট না হয়, তাহলে শর্ট টার্ম হয়তো ওষুধ লাগবে, তখন ডাক্তারের সাথে পরামর্শ করে ওষুধ নেবেন। ইন জেনারেল আমি বলে রাখছি, ফাইবার জাতীয় ওষুধ, যেটাকে ভুসি টাইপের বলে, ওইটা যদি এনাফ জল দিয়ে খান, তাহলে জেনারেলি এটা হার্মলেস, ইভেন লং টার্ম চাইলেও খেতে পারেন। কিন্তু দোকান থেকে নিয়ে কনস্টিপেশনের ওষুধ লং টার্ম না খাওয়াই ভালো। এটা অনেক লং টার্ম সাইড এফেক্ট আছে, এর থেকে পরে অনেক প্রবলেম করতে পারেন। সুতরাং যদি প্রবলেমটা আপনার দীর্ঘস্থায়ী হয়, এটা ডাক্তার দেখিয়ে দরকার পড়লে ইনভেস্টিগেশন করে ঠিকঠাক ওষুধ খাবেন যদি লাগে। বাট আমি আশা করব যে আজকে যে উপায়গুলো আপনাকে বললাম, এইগুলো করলে আপনার কনস্টিপেশন অনেকখানি ভালো থাকবে। আশা করি ব্যাপারটা অনেকখানি ক্লিয়ার হলো। যদি এই ভিডিওটা আপনার মনে হয় আপনার কাজে লেগেছে, এটা আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও উপকৃত হতে পারে। নমস্কার।